আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী সম্পর্কে। এটি হচ্ছে পর্যায় সারণীর সর্বশেষ লেকচার। এই লেকচারে আমরা অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব, পাশাপাশি পরবর্তীতে আমরা আলোচনা করব এই অধ্যায় সম্পর্কিত টাইপভিত্তিক সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে। যে টাইপভিত্তিক সৃজনশীল প্রশ্নপত্রগুলো যদি তোমরা ঠিকমতো করতে পারো, বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে সকল বোর্ড পরীক্ষায় আমাদের এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে ইনশাল্লাহ আমাদের কমন পড়বে। পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমের মধ্যে রয়েছে হাইড্রোজেনের অবস্থান, তারপর হচ্ছে হিলিয়ামের অবস্থান এবং ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলসমূহের অবস্থান। তো প্রথমে আমরা জানব হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে। আমরা সকলেই জানি হাইড্রোজেন হচ্ছে একটি অধাতু, কিন্তু হাইড্রোজেনকে পর্যায় সারণীর গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। আমরা যদি গ্রুপ একের মৌলসমূহ একটু দেখার চেষ্টা করি, গ্রুপ একে মোট মৌল রয়েছে 7টি: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। হাইড্রোজেন ব্যতীত বাকি 6টি মৌলকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু। তাহলে আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে হাইড্রোজেন একটি অধাতু, হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও কেন তাকে গ্রুপ একে অবস্থিত ক্ষার ধাতু সমূহের সাথে স্থান দেওয়া হয়েছে? তো হাইড্রোজেন হচ্ছে একটি অধাতু। আমরা যদি হাইড্রোজেনের গ্রুপ বের করতে চাই তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করা প্রয়োজন। যেমন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তাহলে গ্রুপ বের করার নিয়ম 1 অনুসারে আমরা বলতে পারি কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে এবং s অরবিটালে প্রাপ্ত ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা দেখতে পেলাম হাইড্রোজেনের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে প্রথম শক্তি স্তর এবং প্রথম শক্তি স্তরে রয়েছে s অরবিটাল, অপরদিকে s অরবিটালে রয়েছে একটি ইলেকট্রন। তাহলে পর্যায় সারণীর গ্রুপ বের করার নিয়ম 1 অনুসারে হাইড্রোজেনের অবস্থান হওয়ার কথা গ্রুপ 1, ঠিক তাই হয়েছে। কিন্তু হাইড্রোজেনের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ক্ষার ধাতুর সাথে মিলে যায়, আবার এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো পর্যায় সারণীর 17 নং গ্রুপ হ্যালোজেন মৌলসমূহের সাথেও মিলে যায়। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুসমূহের সাথে মিলে যায়, যেই কারণে হাইড্রোজেনকে পর্যায় সারণীর গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে হাইড্রোজেন পর্যায় সারণীর 1 নং গ্রুপে অবস্থিত হওয়ার কারণের মধ্যে রয়েছে তার সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন রয়েছে একটি এবং অরবিটাল রয়েছে s অরবিটাল। তো s অরবিটালে প্রাপ্ত ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। হাইড্রোজেনের অনেক বৈশিষ্ট্য ক্ষার ধাতুসমূহের সাথে মিলে যায়। অপরদিকে পর্যায় সারণীর 17 নং গ্রুপে অবস্থিত মৌলসমূহের মধ্যে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যাদেরকে হ্যালোজেন মৌল বলা হয়। হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো হ্যালোজেন গ্রুপের মৌলের সাথেও মিলে যায়। যেমন হ্যালোজেন মৌলগুলো তাদের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতে চাই। যেমন আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে একটু লক্ষ্য করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষপথে ইলেকট্রন বসবে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন বসবে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন বসবে 60টি। তো আমরা জানি প্রত্যেক মৌলই স্থিতিশীলতা অর্জন করার জন্য তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন তৈরি করতে চাই, ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে এগুলো করতে চাই। তো ক্লোরিন কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। ঠিক তেমনি হাইড্রোজেনও তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে দ্বিত্ব এর নিয়ম অনুসরণ করতে চাই, অর্থাৎ 2 এর নিয়ম অনুসরণ করতে চাই।
তাহলে আমরা জানতে পারলাম হাইড্রোজেন পর্যায় সারণীর 17 নং গ্রুপের মৌলসমূহ অর্থাৎ হ্যালোজেন মৌলসমূহের মতো তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করতে চাই। তবে হাইড্রোজেনের বেশিরভাগ বৈশিষ্ট্য ক্ষার ধাতুসমূহের সাথে মিলে যায় এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানতে পারলাম হাইড্রোজেনের সবচেয়ে বাইরের শক্তিস্তর হচ্ছে প্রথম শক্তিস্তর এবং প্রথম শক্তিস্তরে রয়েছে s অরবিটাল আর s অরবিটালে ইলেকট্রন রয়েছে একটি। তাই হাইড্রোজেন হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ একে অবস্থিত একটি মৌল। পাশাপাশি গ্রুপ একে অবস্থিত ক্ষার ধাতুসমূহের মতো হাইড্রোজেনের অনেক বৈশিষ্ট্য একই রকম ধর্ম প্রদর্শন করে। এই জন্য সামগ্রিকভাবে হাইড্রোজেনকে পর্যায় সারণীর 1 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তো আমরা এখন জানব হিলিয়ামের অবস্থান সম্পর্কে। আমরা সকলেই জানি হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। এই জন্য হিলিয়ামকে পর্যায় সারণীর 18 নং গ্রুপ নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি পর্যায় সারণীর গ্রুপ বের করার যে নিয়মগুলো দেখেছি, নিয়ম 1, নিয়ম 2 এবং নিয়ম 3, নিয়ম 1 অনুসারে হিলিয়ামকে পর্যায় সারণীর 2 নং গ্রুপে রাখার কথা। আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু দেখার চেষ্টা করি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2। তো গ্রুপ বের করার যে নিয়ম 1 রয়েছে, নিয়ম 1-এ বলা হয়েছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে তাহলে s অরবিটালে প্রাপ্ত ইলেকট্রন সংখ্যায় হবে ওই মৌলের গ্রুপ নম্বর। আমরা দেখতে পেলাম হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে প্রথম শক্তি স্তর এবং প্রথম শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল রয়েছে। পাশাপাশি s অরবিটালে মোট ইলেকট্রন রয়েছে 2টি। তাই নিয়ম 1 অনুসারে হিলিয়ামকে পর্যায় সারণীর গ্রুপ 2-এ স্থান দেওয়ার কথা, গ্রুপ 2-এ স্থান দেওয়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করেছি হিলিয়ামকে পর্যায় সারণীর 18 নং গ্রুপে রাখা হয়েছে। 18 নং গ্রুপে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ হিলিয়ামের বৈশিষ্ট্যগুলো পর্যায় সারণীর 18 নং গ্রুপে অবস্থিত যে মৌল রয়েছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলোর সাথে তার মিল রয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামও যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, তাই নিষ্ক্রিয় গ্যাসের সাথে তার বৈশিষ্ট্য মিলে যাওয়ায় তাকেও পর্যায় সারণীর গ্রুপ 18-এ স্থান দেওয়া হয়েছে। অপরদিকে পর্যায় সারণীর গ্রুপ 2-কে বলা হয় মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। অপরদিকে হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, তাই কখনোই তাকে গ্রুপ 2-এ স্থান দেওয়ার কথা নয়। তো আমরা এখন জানব পর্যায় সারণীর সবার নিচে অবস্থিত যে 2টি সারি রয়েছে অর্থাৎ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি সম্পর্কে। তো ল্যান্থানাইট সারি, ল্যান্থানাইট সারি, অপরটি রয়েছে অ্যাক্টিনাইট সারি, অ্যাক্টিনাইট সারি। আমরা সকলেই জানি ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারিগুলো পর্যায় সারণীর যথাক্রমে পর্যায় 6-এ অবস্থিত, পর্যায় 6-এ অবস্থিত হচ্ছে ল্যান্থানাইট সারি এবং পর্যায় 7-এ অবস্থিত হচ্ছে অ্যাক্টিনাইট সারি। পাশাপাশি এরা পর্যায় সারণীর গ্রুপ 3-এ অবস্থিত মৌল, গ্রুপ 3-এ অবস্থিত মৌল। তাহলে আমরা কি জানতে পারলাম যে পর্যায় সারণীর নিচে যে 2টি সারি রয়েছে সেগুলো হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি। ল্যান্থানাইট সারি পর্যায় সারণীর পর্যায় 6-এ অবস্থিত এবং অ্যাক্টিনাইট সারি পর্যায় সারণীর পর্যায় 7-এ অবস্থিত। অপরদিকে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি পর্যায় সারণীর গ্রুপ 3-এ অবস্থিত। যেহেতু তাদের বৈশিষ্ট্য একই ধরনের, তাদেরকে পর্যায় সারণীর উক্ত জায়গায় স্থান দিলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাই তাদেরকে পর্যায় সারণীর ঠিক নিচে আলাদা করে সারির মধ্যে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা আলোচনা করব পর্যায় সারণীর সুবিধা সম্পর্কে।
এখন আমরা জানব পর্যায় সারণীর সুবিধা সম্পর্কে। তো পর্যায় সারণীর সুবিধার মধ্যে রয়েছে রসায়ন পাঠ সহজীকরণ। রসায়ন পাঠ সহজীকরণ। তাহলে পর্যায় সারণী আমাদের রসায়ন পাঠ সহজ করে। কিভাবে সহজ করে? আমরা সকলেই জানি যে বৌদ্ধ ধর্মের সমূহের মধ্যে রয়েছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর আরও অনেক ধর্ম রয়েছে। পাশাপাশি যদি আমরা রাসায়নিক ধর্মের কথা বিবেচনা করি, তার মধ্যে রয়েছে কোনো একটি মৌল অক্সিজেনের সাথে কিভাবে বিক্রিয়া করবে, পানির সাথে কিভাবে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করবে, ক্ষারের সাথে কিভাবে বিক্রিয়া করবে। এই প্রত্যেকটি মৌল এগুলোর সাথে বিক্রিয়া করে কি ধরনের যৌগ তৈরি করবে সেগুলো সম্পর্কে আমরা পর্যায় সারণী থেকে ধারণা নিতে পারি। যেমন পর্যায় সারণীর গ্রুপ একে অবস্থিত মৌলসমূহের মধ্যে রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এই মৌলগুলোকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাই, আমরা সকলেই জানি এই ক্ষার ধাতুসমূহকে যদি পানির সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে উৎপন্ন করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস। যেমন লিথিয়াম, তার সাথে যদি আমরা পানির বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন করবে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। অপরদিকে সোডিয়ামকেও যদি আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। অপরদিকে পটাশিয়ামকেও যদি আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাই তাহলে পটাশিয়ামও কী করবে? একই রকম ধর্ম প্রদর্শন করবে। অর্থাৎ পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই ধরনের। তাই আমরা যদি কোনো একটি নির্দিষ্ট গ্রুপ সম্পর্কে ধারণা পেতে পারি তাহলে ওই গ্রুপে অবস্থিত যে মৌলগুলো রয়েছে তাদের প্রত্যেকটি সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে পারব। তাই পর্যায় সারণী আমাদের রসায়ন পাঠ সহজ করে দিয়েছে। পরবর্তীতে রয়েছে নতুন মৌলের আবিষ্কার। নতুন মৌলের আবিষ্কার। কিছুদিন আগেও পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপে কিছু ঘর ফাঁকা ছিল, যেগুলো পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। যেমন মেন্ডেলিভ তার সময়কার 63টি আবিষ্কৃত মৌল নিয়ে কাজ করেছিলেন এবং 4টি অনাবিষ্কৃত মৌল সম্পর্কে ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন, যেগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছিল। তাহলে আমরা জানতে পারলাম পর্যায় সারণীতে পরবর্তীতে কোন মৌল আবিষ্কৃত হবে, তার ধর্ম কীরকম হবে, সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। কারণ একই গ্রুপে অবস্থিত মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম একই ধরনের হয়ে থাকে। তাই আমরা বলতে পারি পরবর্তীতে যদি কোনো মৌল আবিষ্কৃত হয় তাহলে আমরা এখনই জানতে পারি ওই মৌলগুলোর ধর্ম কীরকম হতে পারে। পরবর্তীতে রয়েছে গবেষণার ক্ষেত্রে। গবেষণার ক্ষেত্রে তো গবেষণার ক্ষেত্রে মনে করো কোনো একজন বিজ্ঞানী নতুন কোনো একটি পদার্থ তৈরি করতে চাইতেছে, তাহলে তাকে আগে ডিফাইন করতে হবে সে যে পদার্থটি তৈরি করতে চাইতেছে সেই পদার্থটির ধর্ম কীরকম হবে, এবং তাকে পর্যায় সারণীর দিকে লক্ষ্য করতে হবে। সে যে নির্দিষ্ট পদার্থটি তৈরি করতে চাইতেছে ওই পদার্থের ধর্মের সাথে কোন মৌলগুলোর ধর্ম মিলে যায়। এভাবে তিনি গবেষণা করার মাধ্যমে উক্ত মৌলগুলো সম্পর্কে পর্যায় সারণী থেকে ধারণা পাবেন এবং গবেষণার মাধ্যমে তিনি হয়তো নতুন কোনো আবিষ্কার করতে পারবেন। তাহলে আমরা জানতে পারলাম পর্যায় সারণীর মাধ্যমে রসায়ন পাঠ সহজীকরণ হয়, পাশাপাশি নতুন কোনো মৌল আবিষ্কৃত হলে ওই মৌলের ভৌত রাসায়নিক ধর্ম কীরকম হতে পারে আমরা সেগুলো ধারণা পেতে পারি। পাশাপাশি গবেষণার ক্ষেত্রে পর্যায় সারণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বিজ্ঞানী যদি নতুন কোনো কিছু আবিষ্কৃত করতে চায় তাহলে তার ওই আবিষ্কৃত পদার্থের ধর্ম কীরকম হবে, পাশাপাশি পর্যায় সারণীতে তার আবিষ্কৃত মৌলসমূহের ধর্মের সাথে কোন কোন বৈশিষ্ট্য মিলে যায় তার উপর ভিত্তি করে তিনি চাইলে নতুন কোনো পদার্থ তৈরি করতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।